সো হ্যালো এভরিওয়ান, এসএসসি 27 তোমাদের জন্য আমাদের কিন্তু সিরিজ চলতেছে। তো আজকে জেনারেল ম্যাথ 11.2 এর পার্ট 2, এগুলো হচ্ছে অনুশীলনীর ম্যাথ। এরপরে কিন্তু আমরা সিকিউ করব, এমসিকিউ করব, শর্ট কোশ্চেন করব। সো তোমরা দেখতে থাকো এবং সাথেই থাকো। যারা আজকে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেন নেক্সট ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যায়। ওকে, সো এই ক্লাসগুলো মূলত কাদের জন্য, এটা সবাই করতে পারবে। এসএসসি 27, 28 যতদিন না পর্যন্ত আমাদের হচ্ছে এই সিলেবাস চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো আজকে আমরা যেহেতু অনুশীলনীর ম্যাথগুলো করে ফেলেছি, অনুশীলনীরই আমাদের এখন কিন্তু এই চ্যাপ্টারে 3টা সিকিউ আছে। তার মধ্যে আমরা একটা নিয়েছি, আগে একটা করি, তারপর হচ্ছে আমরা বাকিগুলা পর্যায়ক্রমে করে যাব। ওকে, এবার আমরা কি করব, আগে ম্যাথটা সুন্দর মতো পড়বো, বোঝার চেষ্টা করব যে এখানে কি কি ডাটা ইনফরমেশন দেওয়া আছে, দেন আমরা কিন্তু কোশ্চেনগুলো সলভ করব। ওকে, তো চলো শুরু করি। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত। আচ্ছা, একটা ত্রিভুজের কয়টা বাহু আছে? 3টা বাহু আছে। তো 3টা বাহুর এখানে কি দেওয়া আছে? অনুপাত দেওয়া আছে। ওকে, এবং পরিসীমা দেওয়া আছে। আচ্ছা, পরিসীমা মানে কিন্তু আমাদের অলরেডি জানা আছে যে 3টা বাহুর যোগফল বা যতগুলো বাহু থাকবে সবগুলো বাহুর যোগ করলেই আমরা পরিসীমা পেয়ে যাই। ওকে, এখন ক নম্বর কোশ্চেন আসো। ক নম্বরে বলা হয়েছে যে একটি ত্রিভুজটি অঙ্কন করো এবং কোণ ভেদে ত্রিভুজটি কি ধরনের তা লিখো। ভালো করে বুঝবে, এখানে কিন্তু কোণের কোনো কথা নাই, কোণ দেওয়া নাই, কিন্তু ওরা বলতেছে, কোশ্চেনে বলা হয়েছে যে কোণ ভেদে এটা কোন ধরনের ত্রিভুজ সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, তো এখন আমি বলেছিলাম যে যখন হচ্ছে অনুপাত দেওয়া থাকে, অনুপাতগুলোর সাথে একটা কমন রাশি গুণ করে নিতে হয়। তো সেটা হইতে পারে এক্স, ওয়াই, হোয়াটএভার। হ্যাঁ, তুমি ধরে নিতে পারো। তো এখন যখন আমরা অনুপাতের সাথে একটা কমন রাশি গুণ করব, তখন সেটা কি হয়ে যায়? তখন সেটাকে আমরা ওই বাহুর দৈর্ঘ্য বা যার অনুপাত দেওয়া থাকে তার এক্সাক্ট মান ধরতে পারি। তো এখন চলো শুরু করি। আমরা ক নম্বর স্টার্ট করতেছি, যে প্রথমে বলা হয়েছে যে বাহুগুলোর অনুপাত। তাহলে দেওয়া আছে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত। তো অনুপাত কত দেওয়া আছে? 5:5:12:13। ঠিক আছে, তাহলে ধরি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে, যেহেতু এখানে কি আছে সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমরা ধরবো 5x সেমি, তারপর হচ্ছে কত 12 সেন্টিমিটার, এবং কত 13 সেন্টিমিটার, সরি 12x। বলছিলাম যে আমরা একটা কমন রাশি গুণ করব সবার সাথে, তাই না? এই যে কমন রাশি গুণ করে নিচ্ছি, তাহলে 13x সেন্টিমিটার। এখন 3টা বাহু জানি। এবার দেখো, ভালো করে বুঝবা, আমার যে আমি সবসময় একটা কথা বলি যে যেই তথ্য দেওয়া থাকবে, যে ডাটা, ওই ডাটা দিয়ে কোনো ফর্মুলা হয় কিনা দেখো তো। পরিসীমা, আচ্ছা ত্রিভুজের পরিসীমার কি সূত্র আছে না? আছে তো, 3 বাহুর যোগফল। তো 3টা বাহু তো আমি জানি 5x, 12x আর 13x, তাহলে 3 বাহুর যোগফল যোগ করলেই তো পরিসীমা পাওয়া যাবে। তাহলে এইখান থেকেও পরিসীমা পাচ্ছে, এখানে পরিসীমা দেওয়া আছে, তাহলে শর্ত মতে এটা সময় এটা লিখতে পারবো না? লিখতে পারবো। তাহলে আমরা ডাইরেক্ট লিখে দেই একবারে শর্ত মতে এই যে 5x প্লাস হচ্ছে 12x প্লাস হচ্ছে 13x, তাহলে এখানে হবে কত? 30 সেন্টিমিটার। সেন্টিমিটার দেওয়ার দরকার নেই। এবার এটা ক্যালকুলেশন করি আমরা। 5 আর 12 হচ্ছে কত? 17, 17 আর 3 হচ্ছে তাহলে 30, 30x ইকুয়ালস হচ্ছে 30। তাহলে এখানে x এর ভ্যালু কত আসবে? 30/30 মানে হচ্ছে 1। আচ্ছা, x এর ভ্যালু 1 আসছে, তাহলে প্রত্যেকটা x আছে, x গুণ করে দিলেই বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে সুতরাং বাহুগুলোর দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার, 5 সেমি, তারপর হচ্ছে 12 সেমি, আর হচ্ছে কত? 13 সেমি। ঠিক আছে, এই যে 3টা বাহু পেয়ে গেলাম। এখন দেখো, ভালো করে বুঝবা, আমার কোণের ব্যাপার নিয়ে এখানে কথা বলা হয়েছে, যে কোণ ভেদে বলছে, তাই না? ত্রিভুজ অঙ্কন করতে বলছে। এখন আমরা যখন 3টা বাহু, ফার্স্ট অফ অল আমরা একটা জিনিস চেষ্টা করব, যে
সবচেয়ে বড় বাহুটার স্কোয়ার করব আর ছোট দুইটার স্কোয়ার করে দেখব, যেহেতু আমি বাহু জানি কোণ জানি না, তাহলে সবচেয়ে বড়টার স্কোয়ার করব আর ছোট দুইটার স্কোয়ার করে ছোট দুইটা যোগ করব, যোগ করে দেখব যে বড়টার স্কোয়ারের সমান হয় কিনা, রাইট? তো এখন আমরা এখান থেকে লিখতে পারি, আমি একটা ত্রিভুজ আঁকাবো, ঠিক আছে? সো ত্রিভুজ আঁকাইলাম, ত্রিভুজ আঁকা, এটা আমরা ফ্রি হ্যান্ডে ড্র করব, কোনো প্রবলেম নাই এই ম্যাথটাতে। সো এখানে বলা হয়েছে কি সব, এখানে 13, তাহলে এইখানে দিব কত, এইখানে দিব 5, এইখানে দিলাম ধরো 12, ঠিক আছে? তো এইটার নাম দিলাম এ বি সি। সো এটা আমরা দিতে পারি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যেটা করতে পারি যে এখানে সি স্কয়ার ইকুয়ালস, ভালো করে বুঝবে, কি করব এ বি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার, রাইট? তো এখন এই মানগুলো একটু বসাই। এ বি এর মান কত? এ বি এর মান হচ্ছে 12 স্কয়ার প্লাস হচ্ছে বিসি এর মানটা কত 5 স্কয়ার ইকুয়ালস কত 144 যোগ হচ্ছে 25 মানে 169 ইকুয়ালস 13 স্কয়ার, তাই না? ওকে, তাহলে আমার এসি স্কয়ার যেই কথা, দেখো এসি আবার বাকি দুইটার, এসি হচ্ছে সবচেয়ে বড় বাহু, সবচেয়ে বড় বাহুটার স্কয়ার করলে আমাদের কত আসছে 13 স্কয়ার আসতো। এবার বাকি দুইটার যোগফলের স্কয়ারও আমাদের কত আসছে 13 আসছে, তাই না? তো সুতরাং এটা কি আমরা বলতে পারি না এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে? তাহলে আমরা বলতে পারি যে সুতরাং ত্রিভুজটি পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে। সুতরাং এটি একটি কি, অর্থাৎ ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। কথা বোঝা গেছে? ত্রিভুজটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। খ নম্বর বলা হয়েছে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতম বাহুকে প্রস্থ ধরে, ভালো করে বোঝো, কার? ত্রিভুজের, তাই না? প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। একটু একবারে পড়লে বোঝা যাবে না। তো এখন একটা জিনিস আমি বুঝতেছি, বৃহত্তর বাহুকে কি ধরবো? দৈর্ঘ্য, আর ক্ষুদ্রতর বাহুকে কি ধরবো? প্রস্থ, তাই না? এখন তুমি বলো বৃহত্তর বাহু কত আসছে আমার? বৃহত্তর বাহু হচ্ছে 13, ক্ষুদ্রতম বাহু হচ্ছে 5। তাহলে আমরা এখানে একটু 13 আর 5 লিখে রাখি, 13 আর কত 5, এটা একটু লিখে রাখলাম, বাকিগুলো আমি হচ্ছে মুছে আমরা স্টার্ট করি। ওকে, তো এখানে ওকে, এবার আমরা খ নম্বর স্টার্ট করি। খ নম্বর, তো ধরি ক হতে পাই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? 13 আর 5, তাই না? তাহলে আমরা বলবো যে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল। অ্যাকচুয়ালি চাইছে হইছে বর্গের ক্ষেত্রফল নির্ণয় করব, কিন্তু বর্গের একটা তথ্য দেওয়া আছে। বর্গের কি? বর্গের বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল। তাহলে বর্গের বাহুটা কার সমান? আয়তক্ষেত্রের কর্ণের সমান। কোশ্চেন বুঝো, বলা হয়েছে যে আমি এখান থেকে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য আগে একটু ধরে নিই, তাহলে ক্লিয়ার হবে জিনিসটা। ক হতে পাই, তাহলে আয়তক্ষেত্রের কি? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? 13 সেন্টিমিটার এটা। আর প্রস্থ কত হবে? প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার। ভালো করে বুঝো। সো এখন আমাদের বলছে যে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ ধরে নিলাম। তো এখন আমাদের বলছে আয়তক্ষেত্রের কি? কর্ণের দৈর্ঘ্যের সমান। তাহলে আমি যদি কর্ণ থেকে বর্গের সাথে সম্পর্ক গঠন করতে চাই, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য লিখে ফেলবো। তো এখন আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি ছিল? √a² + b², মানে বাহু স্কয়ার মানে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে? তো এখন তাহলে কত হবে এটা বলো? 13 স্কয়ার মানে কত? 169, আর এটা হচ্ছে 25,
তাহলে 169 আর 25 কত হবে 68 আর হচ্ছে হ্যাঁ তাহলে 49 কত 194 194 কি সেন্টিমিটার। বোঝা গেছে? তাহলে এইটা কি পেলাম আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। অতএব বর্গের বর্গের আয়তক্ষেত্রের কর্ণ মানে বর্গের বাহু, বর্গের বাহু। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কত হবে এই যে এটা, বাহুর দৈর্ঘ্য হবে √194 সেমি। তাহলে বর্গের ক্ষেত্রফল চাইছে এবার। ক্ষেত্রফলের সূত্র, বর্গের ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কয়ার ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার মানে √194 তার মাথায় দিয়ে দিবে স্কয়ার, তাহলে কত হবে 194 বর্গ সেমি। এই যে হয়ে গেল। কথা ক্লিয়ার? খুবই ইজি, হ্যাঁ খুবই সিম্পল ছোট একটা ম্যাথ তো আমরা করে ফেললাম। এবার আসো আমরা গ নম্বরটা করব, যেটা আসলে আমাদের অলরেডি এই টাইপের ম্যাথ একটা আমরা অনুশীলনীতে পড়ছি তাই না? সো সেইটাই আমরা এখন করব। আচ্ছা এখানে বলছে উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। আচ্ছা আমাদের দৈর্ঘ্য কত ছিল 13 আর প্রস্থ হচ্ছে 5, এটা লাগবে এখন। উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? কার আয়তক্ষেত্রে? তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বাড়াইছে, প্রস্থ বাড়াইছে তাই না? তো এখন আমরা লিখব কি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত 13 সেমি, প্রস্থ কত, প্রস্থ আয়তক্ষেত্রের প্রস্থ, প্রস্থ হচ্ছে 5 সেমি। এখন বোঝো তো, বলছে উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বাড়াইলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়। আচ্ছা ক্ষেত্রফল যে বৃদ্ধি পাচ্ছে, আমি যে এই তুলনাটা করব, এটা কার থেকে তুলনা করব? আগের ক্ষেত্রফলের সাথে তুলনা করব। তাহলে আমার এখন দৈর্ঘ্য আর প্রস্থ আছে, তাহলে এই দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে আমার তো ক্ষেত্রফল জানা লাগবে, নাইলে কতটুকু বাড়ছে সেটা তো বলতে পারবো না তাই না? তাহলে আমরা লিখবো অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাও বের করে নিলাম। ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত হবে 13 গুণ 5, সো 5 13 কত হয় 65 বর্গ বর্গ সেমি। এটা কি কার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন দৈর্ঘ্য 10% বৃদ্ধিতে, দৈর্ঘ্য 10% বৃদ্ধিতে নতুন দৈর্ঘ্য, নতুন বা পরিবর্তিত দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য কি হবে বলো? আমি বলি, আমি এই ম্যাথটা খুব ভালো মতো ভেঙে ভেঙে করাই দেওয়া আছে, তোমরা চাইলে ওইখান থেকে দেখে আসতে পারো। সো এইখানে বলি বিষয়টা কি 10% বৃদ্ধি পাইছে, তাহলে এখন নতুন যে দৈর্ঘ্যটা হবে আগের দৈর্ঘ্য সহ এই 10% বৃদ্ধি পাইছে এইটুকু। আমি যদি শুধু 10 এর 10% দিয়ে দিই, যেমন আমি যদি দৈর্ঘ্য কত ছিল 13 এর 10% দিয়ে রাখি, এইটা মানে তো কতটুকু বাড়লো, মানে আগে ছিল এটা 13, এখন 13 এর 10% এই যে এইটুকু 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 হচ্ছে 13 এর 10%। তাহলে আমার নতুন টোটাল দৈর্ঘ্য কত? আগে ছিল 13 যোগ 13 এর 10%। বোঝা গেছে? এই জন্য আমরা 13 সামনে যোগ করব। সো এখন আমরা যোগ করি, তাহলে 13 প্লাস হচ্ছে 13/13 ইন্টু 10 কত হবে 100। সো কাটাকাটি করলে একটা শূন্য কেটে দিতে পারি, তাহলে এখানে হবে 130 130 সরি এখানে হবে 10 130 যোগ 13 130 যোগ কত 13, তাহলে কত হবে 143 143/10 বর্গ সরি এত সেমি, এটা দৈর্ঘ্য। তো এখন বলো প্রস্থ, তাহলে কি 10% প্রস্থ হচ্ছে 20% বৃদ্ধিতে নতুন প্রস্থ, তাহলে প্রস্থ কত হবে আমাদের? প্রস্থ আমরা বলতে পারি সেটা হচ্ছে প্রস্থ 5 যোগ 5 এর 10%, 5 এর 20% সরি 20%। সো 5 যোগ 5 ইন্টু 20 বাই কত 100, তাহলে এখানে হচ্ছে টোটালি 20 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 1, তাহলে কত হবে 1 যোগ 5 মানে 6 সেমি। তাহলে এখন নতুন ক্ষেত্রফল কত হচ্ছে আমার বলি, নতুন ক্ষেত্রফল, নতুন ক্ষেত্রফলটা কত হবে? নতুন ক্ষেত্রফল হবে নতুন দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে, তাহলে 143 গুণ বাই 10 ইন্টু কত 6 এত বর্গ সেমি। ঠিক আছে, এখন এটা ক্যালকুলেশন করলে আমরা একবারেও করতে পারি ক্যালকুলেটর দিয়ে। সো দেখি কত আসে আমাদের 143 ভাই হচ্ছে 10
এখানে হচ্ছে ইন্টু 6, সো আমাদের আসতেছে 85.8, ওকে 85.8 বর্গ সেমি। ওকে, তো এখন আমরা বলবো আমাদের শতকরা বের করতে হলে আমাদের কতটুকু বাড়ছে সেটাকে বের করতে হবে, যে ক্ষেত্রফল অ্যাকচুয়ালি বৃদ্ধি পেল কতটুকু। তাহলে আমরা এখন লিখব ক্ষেত্রফল বৃদ্ধি পেল, তারপরে শতকরা। ক্ষেত্রফল বৃদ্ধি পেল, তাহলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেল বলো। আগে ছিল 65 আর এখন হচ্ছে 85.8, তাহলে 80 বড়টা থেকে ছোটটা 65 বাদ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এটা বাদ দিলে কত হবে, 85 65, তাহলে এখানে হচ্ছে 20 আর এখানে 19 পয়েন্ট কত হবে, 20 পয়েন্ট কত 8 বর্গ সেমি, বুঝে গেছে। তাহলে শতকরা বৃদ্ধি, তাহলে আমরা এখন লিখব কি শতকরা তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেল, তাহলে ক্ষেত্রফল কত শতকরা কত বৃদ্ধি পেল, আমরা এখানে কি করব, আমরা জানি আমাদের সিস্টেমটা আমি কি বলছিলাম, যে ক্ষেত্রফল বাড়ছে বা কমছে সব সময় নিচে দিব পূর্বের ক্ষেত্রফলটা। তা পূর্বে আমার কত ছিল 65, রাইট, তাই এখানে দিব 65, কতটুকু বাড়ছে বা কমছে সেটা এখানে, তাহলে 20 পয়েন্ট কত 8, যেহেতু শতকরা বলছে 100%, এবার এটা ক্যালকুলেশন করে দিলে যা আসবে ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এইটা হচ্ছে ভাগ হচ্ছে 65 ইন্টু 100, তাহলে আমাদের আসছে 32%, তাহলে 32%, সো এত পার্সেন্ট বৃদ্ধি পেল। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো, ঠিক আছে। সো এরপরে আমরা যাব, এর পরেরটাতে যাচ্ছি, এটাকে শেষ করলাম। সো 24 নম্বর উঠানো শেষ, এবার আমরা 24 নম্বরটা করব। তো এইখানে বলা হয়েছে যে একদিন কোন ক্লাসে উপস্থিত ও অনুপস্থিত শিক্ষার্থীর অনুপাত 1:2, মানে যারা উপস্থিত ছিল উপস্থিত আর অনুপস্থিত না, অনুপস্থিত তো উপস্থিত, সরি ভুল লিখছি, এখানে অনুপস্থিত আগে হবে আর এটা হচ্ছে উপস্থিত, তাহলে বেশি হয়ে গেছে না, মানে আমি যদি অনুপস্থিত বেশি হয়ে গেছিল, হ্যাঁ এটা দেখে খটকা লাগলো। সো ঠিক আছে, তাহলে আমরা একদিন কোন ক্লাসে অনুপস্থিত কম মানে 1 অংশ আর উপস্থিত হচ্ছে 4 অংশ, এভাবে আমরা বলতে পারি 1:4 অনুপাতে তারা উপস্থিত আছে। এখন বলছে অনুপস্থিত শিক্ষার্থীদেরকে মোট শিক্ষার্থীর শতকরায় প্রকাশ করো, অনুপস্থিত। তো এখন আমরা চলো, তো আমরা বারবার একটা কথা বলি, অনুপাত যখন দেওয়া থাকবে তখন ওর সাথে একটা কমন রাশি গুণ করে নিতে পারবা, নিলে তুমি বলতে পারবা যে, সো আমি যখন এখানে x গুণ করব তখন বলবো যে এটা অনুপস্থিত স্টুডেন্ট সংখ্যা, আর এটা যখন x গুণ করব 4 এর সাথে তখন এটা বলবো উপস্থিত শিক্ষার্থী সংখ্যা, ঠিক আছে। তাহলে মনে করি প্রদত্ত অনুপাত অনুসারে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা যথাক্রমে কত x জন ও কতজন 4x জন। এখন বলছে অনুপস্থিত শিক্ষার্থীর মোট শিক্ষার্থীর শতকরা, তাহলে এখন মোট শিক্ষার্থী আমার জানা লাগবে, অনুপস্থিত কোনটা, এই যে এইটা, তাহলে মোট শিক্ষার্থী কত হবে, মোট শিক্ষার্থী হবে x প্লাস হচ্ছে 4x, তার মানে 5x জন। তা এখন তাহলে আমরা বলছে শতকরায় প্রকাশ করো, তাহলে অনুপস্থিত শিক্ষার্থীদেরকে মোট শিক্ষার্থীর শতকরা, তাহলে আমরা এই কথাটা লিখবো, অনুপস্থিত শিক্ষার্থী
মোট শিক্ষার্থীর শতকরা তাহলে শতকরা আমি যদি প্রকাশ করতে চাই, শতকরা কেমনে প্রকাশ করব? আমরা সবসময় বলছি নিতে দিব মোট, তাহলে মোট হচ্ছে বা পূর্বেরটা, এটা আমি বলছিলাম পূর্বে, কিন্তু এখানে বলে দিছে অনুপস্থিত মোট শিক্ষার্থীর। হ্যাঁ, তাহলে আমরা নিচে দিব মোট 5x, এটা দিব 5x, এটা দিলাম 5x, আর উপরে দিব x ইন্টু কত 100%। তো এটা দিয়ে কাটলে এটা কাটায়, এটা দিয়ে এটা কাটলে কত হবে 5 20 100, তার মানে 20%। তাহলে মোট শিক্ষার্থীর 20% হচ্ছে কি আছে শতকরা অনুপস্থিত শিক্ষার্থী আছে। বোঝা গেছে কি বলছি? সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো এবং খুবই ইজি ছিল এটা। সো এবার আমরা তাহলে মোট শিক্ষার্থী কিন্তু আমরা 5x ধরে নিতে পারি, তাই না? এখানে আমরা এটাতে যে করলাম, তাহলে আমি এটা আমার লাগবে একটু পরে, আমি একটু লিখে রাখি। মোট শিক্ষার্থী হচ্ছে 5x, ঠিক আছে? এবার খ নম্বর পড়ো। খ নম্বরে বলা হয়েছে যে 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত। এইটা উপস্থিত, বেশি উপস্থিত কয়জন? 5 জন। তাহলে একটা খেয়াল করো, ক্লাসে স্টুডেন্ট সংখ্যা তো ফিক্স থাকে, তাহলে এইখানে স্টুডেন্ট কতজন ছিল জানি না, ধরো 30 জন যদি থাকে ক্লাসে, তাহলে 30 জন তো অনুপস্থিত যদি 5 হয় তাহলে বাকি 25 জন উপস্থিত, অনুপস্থিত যদি 10 হয় তাহলে বাকি 20 জন কি আছে? উপস্থিত আছে। এখন ওরা বলতেছে 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত। আচ্ছা, উপস্থিত শিক্ষার্থী কতজন ছিল? আমরা 4x লিখছিলাম। কত লিখছিলাম? x আর কত 4x, আর এটা হচ্ছে মোট। তো এটা অনুপস্থিত, এটা উপস্থিত, তাহলে উপস্থিত শিক্ষার্থী 5 জন বেশি হলে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত চেঞ্জ হয়ে যাবে না? যেহেতু উপস্থিত আরো 5 জন চলে আসছে, তাহলে এখন উপস্থিত আর অনুপস্থিত বা অনুপস্থিত আর উপস্থিতির শিক্ষার্থীর অনুপাতটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, সেটাই বলছে। তারপর বলছে মোট শিক্ষার্থীর সংখ্যা কত। এইবার আমার এই 5x বের করা লাগবে, x এর মানটা জানা লাগবে, তাই না? তো এখন এখানে দেখো, এখানে যেহেতু একটা অনুপাত দেওয়া আছে, আবার হচ্ছে এখানে কিছু কথা আছে, আমরা একটা শর্ত গঠন করতে পারবো। তাহলে আমরা লিখবো খ নম্বর যখন করব, ক হতে পাই, ক হতে পাই কি পাই? মোট শিক্ষার্থী, তাহলে উপস্থিত উপস্থিত কতজন? 4x জন। অনুপস্থিত কজন? অনুপস্থিত হচ্ছে 1 জন। তাহলে মোট শিক্ষার্থী কতজন? মোট শিক্ষার্থী হচ্ছে 5x জন, 5x জন। এখন ওরা বলছে যদি তোমার যদি তোমার উপস্থিত 5 জন বেশি, তাহলে 5 জন উপস্থিত বেশি হলে, উপস্থিত বেশি হলে উপস্থিত শিক্ষার্থী কতজন হবে বলো তো? শিক্ষার্থী হবে কয়জন? উপস্থিত শিক্ষার্থী উপস্থিত আগে ছিল 4x, তাহলে এখন হবে 4x প্লাস কত 5 জন। এখন 5 জন এখানে উপস্থিত হয়ে গেছে, তাহলে অনুপস্থিতে 5 জন কি হয়ে গেছে? কমে গেছে। তাইলে আমরা বলবো অনুপস্থিত শিক্ষার্থী, অনুপস্থিত শিক্ষার্থী হবে কয়জন? তাহলে আগে ছিল x থেকে এখন কত হয়ে গেছে? x মানে 5। বোঝা গেছে কি বলছি? এইবার আসো, এবার বলতেছে যে তোমার অনুপাত কত হয়ে গেছে? এই যে এখন উপস্থিত আর অনুপস্থিত হলো, এটা অনুপাত হয়ে গেছে 1:9। তাহলে আমরা শর্ত মতে কি দিতে পারবো? শর্ত মতে আমরা লিখতে পারবো, কোনটা আগে দিব? যেহেতু এখানে বলছে অনুপস্থিত ও উপস্থিত, তো অনুপস্থিত আমার কত? x মাইনাস কত 5, অনুপাত কত? 4x প্লাস কত 5, এটার অনুপাত হচ্ছে 1:9, 1 কত 9। আমরা এটা লিখতে হবে। তো এখান থেকে কি লিখবো? x মাইনাস 5 আর এখানে 4x প্লাস কত 5, জাস্ট এটা সমাধান করলেই হবে। 1 ডিভাইডেড কত 9, সো আর এই গুণ করলে এখানে 9x মাইনাস 45 ইকুয়ালস 4x প্লাস কত 5। সো 4x এই পাশে আসলে কত হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, তারপরে 5x হবে, আর 45 হিসেবে গেলে 50 হয়ে যাবে। তাহলে x এর মান কত আসবে? 50 ভাগ কত 5, মানে 10 জন। ঠিক আছে, x এর ভ্যালু চলে আসছে
10, তাহলে মোট শিক্ষার্থী কত হয়ে যাবে বলছে? মোট শিক্ষার্থী কত? তাহলে মোট শিক্ষার্থী তো মোট শিক্ষার্থী আমার কত ছিল? 5x না? এই যে 5x, তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে 5 ইন্টু কত? 10 মানে 50 জন। এই যে ডান। ক্লিয়ার কথা? কথা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তাহলে মোট শিক্ষার্থী আমাদের বের হয়ে গেল। খুবই সিম্পল। উপস্থিত 5 জন বেশি, এর জন্য 5 যোগ করছি এই যে এখানে, আর অনুপস্থিত 5 জন তাহলে কমে যাবে, তাহলে এখানে বিয়োগ করছি। তাহলে অনুপাত দুইটা কি হয়ে যায়? এই দুইটার অনুপাত 1:9। এখান থেকে একটা সমীকরণ হয়েছে যেহেতু, আর একটাই চলক আছে x, তাহলে x এর মানটা আমরা বের করে দিতে পারবো। খুবই ইজি না? আসলে ইজি। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে করলে ম্যাথ হয়ে যাবে। এবার গ নম্বর দেখি এটার সাথে কানেক্ট আছে কিনা, যে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 10 জন কম। আচ্ছা, মোট শিক্ষার্থী 50, এটা আমার লাগবে, বাকি জায়গাগুলো আমরা মুছে দিই। আমরা লিখব খ হতে পাই, খ হতে কি পাই? মোট শিক্ষার্থী 50 জন, তাই না? 50 জন। সো মোট শিক্ষার্থী আমরা পেলাম 50 জন। এবার বলছে দেখো, মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 10 কম। তাহলে আমি ধরবো কাকে? দেখো, এই ধরাটা একটা প্রবলেম, যে ছাত্র সংখ্যা পড়তে হবে, ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণ। তাহলে ছাত্রটা ছাত্রীর দ্বিগুণ, তাহলে 2 গুণ করবো কার সাথে? ছাত্রীর সাথে। তাহলে ধরবো কাকে? ছাত্রীকে। তাহলে ধরি ছাত্রী সংখ্যা, তাহলে ছাত্রী সংখ্যা কতজন? y। আমরা x আর ধরি না, যেহেতু এখানে x ধরে নিয়েছি, তাহলে y জন। ঠিক আছে, ছাত্রী সংখ্যা। তাহলে ছাত্র কত হবে বলো? ছাত্র বলছে যে ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 10 জন কম, দ্বিগুণ অপেক্ষা 10 জন কম। তাহলে ছাত্র সংখ্যা হবে ছাত্রী সংখ্যার দ্বিগুণ মানে 2y, 10 জন কম। এই যে এটা বুঝে গেছে। এখন তুমি বলো, এটা ছাত্র আর এটা ছাত্রী, ছাত্র আর ছাত্রী যোগ করলে কি পাওয়া যাবে? মোট শিক্ষার্থী। তাহলে শর্ত মতে ছাত্র কত? এই যে 2y মাইনাস কত? 10 প্লাস ছাত্রী কত? y ইকুয়ালস কত? মোট 50 জন। তাহলে এখান থেকে সমাধান করে দাও। তাহলে এখানে হবে 3y, আর 10 এ পেশে গেলে হয়ে যাবে 60। তাহলে y ইকুয়ালস কত হয়ে যাবে? 3 দিয়ে 3 20 60, y এর মান হচ্ছে 20। তাহলে বলছে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত কত? তাহলে yটা কার মান ছিল? yটা হচ্ছে ছাত্রীর সংখ্যা। তাহলে ছাত্রী সংখ্যা হবে 20 জন, আর ছাত্র সংখ্যা কয়জন হবে? অর্থাৎ ছাত্র সংখ্যা হবে তাহলে কত হবে? চলো, তো ছাত্র সংখ্যা এই যে 2y - 10, তাহলে 2 × 20 মাইনাস কত? 10, 20 দুগুণে 40, 40 বিয়োগ কত? 10 মানে 30 জন। তাহলে এখন কার কার অনুপাত চাইছে? ছাত্র ছাত্রী। তাহলে ছাত্র ছাত্রী। তাহলে ছাত্র কত? 30 অনুপাত ছাত্রী কত? 20। তাহলে এবারটা হবে 10 দিয়ে কাটলে 3 কত? 2। এটা হচ্ছে অ্যান্সার। ছাত্রী সংখ্যার অনুপাত আমরা পেয়ে গেলাম। বুঝে গেছে? আসলে ইজি ছিল ম্যাথটা, একটু করলেই পেরে যাবে। তো আশা করি তোমরা বাকি ম্যাথগুলা করতে পারবা। সো আমাদের এই দুইটা সিকিউ খুব ইম্পর্টেন্ট ছিল, আর একটা আছে এটা আসলে সো আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ম্যাথগুলা সুন্দর মতো করে ফেলো। এরপরে আমরা এই অধ্যায়ের জন্য কিছু এসকিউ আপলোড দিব, সিকিউ আপলোড করব, এমসিকিউ আপলোড করব। সো ততক্ষণ পর্যন্ত থাকো, আর এর মাঝে আমরা একটা হায়ার ম্যাথ ক্লাসও দিয়ে দেব। ওকে, আল্লাহ হাফেজ।